ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের যে চতুর্থ অধ্যায় আছে 19 ও 20 শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমাদের পরীক্ষায় যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে সেই ধরনের এমসিকিউই আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যারা চ্যানেলে আমার নতুন তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেও, যাতে ক্লাসের আপডেটগুলো সহজে পেয়ে যাও। আর আমার এইটা চ্যাপ্টার 4-এর এমসিকিউ প্রশ্ন আলোচনা। এর আগেও আমি থিওরি ক্লাস এবং এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি, প্লেলিস্টে সাজানো আছে, তোমরা দেখে নিও। এবং আমরা এই প্রশ্ন আলোচনা করার পরে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করব, আরও রিভিশন করব। তার সঙ্গে সঙ্গে সপ্তাহে 2 দিন আমরা মক টেস্টও মডেল যে মক টেস্ট প্রশ্নপত্র আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পরের ক্লাসে আমরা চ্যাপ্টার 5-এর যে প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেটা নিয়ে আলোচনা করব। তারপরেই প্রত্যেকটি সপ্তাহে আমরা 2টো মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন করব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু কি? ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3-র ইতিহাস বিষয়ের চ্যাপ্টার 4-এর 19 ও 20 শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এমসিকিউ যে সাজেশন 2026 সালে যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রশ্নগুলো শোনো এবং তার সঙ্গে সঙ্গে উত্তর যেগুলো বলছি সেগুলো বুঝে নাও, এবং উত্তর বলার পরে সেই উত্তরটা কেন হলো সেই ব্যাখ্যাও কিন্তু আমি এই প্রশ্ন আলোচনার সঙ্গে সঙ্গে করব। তাই কোনো রকমভাবে স্কিপ না করে সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, তবেই তোমরা এই প্রশ্নগুলো সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্রশ্নগুলো। দেখে নাও, 19 শতক ও 20 শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে কি কি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড বলতে মূলত কোন মহাদেশকে বোঝানো হতো? উত্তর, আমেরিকা। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যখন আমেরিকা মহাদেশে পৌঁছান, তখন ইউরোপীয়দের কাছে এই ভূখণ্ডটি সম্পূর্ণ অজানা ছিল। এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে তখন পুরনো বিশ্ব বলা হতো। তাই এই নতুন আবিষ্কৃত ভূখণ্ডকে তারা নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করে। দ্বিতীয় প্রশ্ন, বাণিজ্য পুঁজি বা মার্কেন্টাইল ক্যাপিটালের মূল উদ্দেশ্য কি ছিল? বি, অপশন বি উত্তর, সস্তায় কিনে চড়া দামে বিক্রি করে মুনাফা লাভ করা। বাণিজ্যবাদী পুঁজিবাদের প্রধান নীতি ছিল উৎপাদনে সরাসরি যুক্ত না হয়ে বাণিজ্যের মাধ্যমে লাভ করা। ঔপনিবেশিক বা দূরবর্তী বাজার থেকে খুব কম দামে পণ্য বা কাঁচামাল কিনে নিজেদের দেশে বা আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করে সর্বোচ্চ মুনাফা অর্জন করাই ছিল এর মূল লক্ষ্য। তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন শতাব্দীর পর থেকে বাণিজ্যবাদী পুঁজির স্থান ছিল? বাণিজ্যবাদী পুঁজির স্থান শিল্প পুঁজি দখল করতে শুরু করে। উত্তর, অপশন সি, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো 1760 খ্রিস্টাব্দের পর
ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়, ফলে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে কারখানায় যন্ত্রের সাহায্যে বিপুল উৎপাদন শুরু হলে বাণিজ্যের চেয়ে উৎপাদনে পুঁজি বিনিয়োগ বেশি লাভজনক হয়ে ওঠে। এই সময় থেকেই বাণিজ্যবাদী পুঁজির জায়গা নেয় শিল্প পুঁজি। 4 প্রশ্ন, কোন যুদ্ধের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্যের সূচনা হয়? উত্তর অপশন বি, পলাশী যুদ্ধের পর। এই প্রশ্নের ব্যাখ্যা কি হবে? যে 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের রাজনৈতিক আধিপত্যের ভিত্তি প্রস্তর স্থাপন করে। এর পরবর্তী ধাপ ছিল 1764 সালে বক্সারের যুদ্ধ, যা এই আধিপত্যকে আরো সুদৃঢ় করেছিল। 5 প্রশ্ন, হোয়াইট ম্যানস বার্ডেন বা শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা আসলে কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে বর্ণবাদের আড়ালে সাম্রাজ্যবাদী শোষণকে যুক্তিগ্রাহ্য করার চেষ্টা। অর্থাৎ কি, যে ইউরোপিয়ানসরা ভারতে এসে আমাদেরকে অসভ্য এবং অনুন্নত মানুষ হিসাবে বলতো, আর তারা বলতো যে তাদের নাকি কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে আমাদেরকে সভ্য করার। এইটাকেই বলা হয় হোয়াইটম্যানস বার্ডেন। এই ধারণার উৎপত্তি কোথা থেকে হয়েছিল? ব্রিটিশ কবি ছিলেন একজন রুডিয়ার্ড কিপলিং, তার কবিতা থেকে এই শব্দটা বা ধারণার উৎপত্তি হয়েছিল। 6 প্রশ্ন, 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি লাভ করেছিল? উত্তর অপশন বি, মুক্ত বাণিজ্যের দস্তক। 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার ব্রিটিশ কোম্পানিকে একটি ফরম্যান জারি করে দেন, আর সেখানে বলা হয় কি, যে কোম্পানি সারা বছর যতটা পারছে বাণিজ্য করুক, বার্ষিক 3000 টাকা আমাকে দিলেই তবেই হবে। অর্থাৎ কোনো রকম তাকে ট্যাক্স দিতে হবে না। বার্ষিক 3000 টাকার বিনিময়ে ফারুকশিয়ার এই ফরম্যান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল। 7 প্রশ্ন, আর্থিক পুঁজি বা ফিনান্স ক্যাপিটাল বলতে মূলত কোন দুটির মিলনকে বোঝায়? উত্তর ব্যাংক পুঁজি ও শিল্প পুঁজিকে বোঝায়। 8 প্রশ্ন, 17 ও 18 শতকে দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাণিজ্য কোন ইউরোপীয় শক্তির একচেটিয়া আধিপত্য ছিল? উত্তর ওলন্দাজ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্দোনেশিয়া বা যেখানে সব থেকে বেশি এই মশলা পাওয়া যায় সেইখানেই, অর্থাৎ ইন্দোনেশিয়াকে বলা হয় সেই কারণে স্পাইস আইল্যান্ড, পর্তুগিজ ও ইংরেজদের হটিয়ে তারা কি করেছিল? মশলা বাণিজ্যের ওপর সম্পূর্ণ একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এরপরে 9 প্রশ্ন বলছে যে নব্য সাম্রাজ্যবাদ বা নিও ইম্পেরিয়ালিজম ধারণার মূল ভিত্তি কি ছিল? তো অপশন এ, সরাসরি ভূখণ্ড দখল না করে অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এর ব্যাখ্যা হবে যে প্রথাগত সাম্রাজ্যবাদে সরাসরি যুদ্ধ করে দেশ দখল করা হতো, যেমন ব্রিটিশরা ভারতকে করেছিল। কিন্তু নব্য সাম্রাজ্যবাদে কোনো দেশকে সরাসরি
নিজের পতাকা তলে না এনেও বিভিন্ন চুক্তি, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ঋণের জালে জড়িয়ে তার অর্থনীতি ও রাজনীতিকে পেছন থেকে নিয়ন্ত্রণ করা, যেমন বর্তমানে আমেরিকা পাকিস্তানের ওপর এই বিষয়টা করে। 10, আমেরিকা মহাদেশের স্প্যানিশ উপনিবেশ স্থাপনের পেছনে কোন ধাতুটির সন্ধান সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? উত্তর অপশন সি, সোনা ও রূপো। স্পেন যখন দক্ষিণ ও মধ্য আমেরিকা যেমন ইনকা ও আজটেক সাম্রাজ্য জয় করে, তখন তাদের মূল আকর্ষণ ছিল সেখানকার বিপুল সোনা এবং বিশেষ করে পোটোসি খনির রূপো। এই বিপুল পরিমাণ সোনা রূপো স্পেনে নিয়ে যাওয়ার ফলে ইউরোপের অর্থনীতিতে আবার আমূল পরিবর্তনও এসেছিল। 11 প্রশ্ন, শিল্প পুঁজির যুগে উপনিবেশগুলির প্রধান ভূমিকা কিসে রূপান্তরিত হয়? উত্তর অপশন এ, উৎপাদিত পণ্যের বাজার এবং কাঁচামালের উৎসে পরিণত হয়। শিল্প বিপ্লবের পর ইউরোপের কারখানাগুলির জন্য প্রচুর পরিমাণে সস্তা কাঁচামাল যেমন তুলো, নীল, পাট প্রয়োজন ছিল এবং কারখানায় তৈরি উদ্বৃত্ত পণ্য বিক্রি করার জন্য বড় বাজারেরও দরকার ছিল। ফলে উপনিবেশগুলিকে কাঁচামালের যোগানদার এবং ইউরোপীয় পণ্যের বাজারে পরিণত করা হয়েছিল। 12 প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ভি.আই. লেনিন। রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন 1916 সালে এই বিখ্যাত বইটি লেখেন। সেখানে তিনি দেখান কিভাবে পুঁজিবাদ তার চূড়ান্ত বা সর্বোচ্চ স্তরে পৌঁছে সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয় এবং বিশ্বযুদ্ধের জন্ম দেয়। 13, সপ্তদশ শতাব্দীতে ভারতের প্রথম কোন ইউরোপীয় বাণিজ্য কুঠি সুরাটে গড়ে ওঠে? উত্তর ইংরেজ কুঠি। 1612 খ্রিস্টাব্দে সোয়ালির যুদ্ধে পর্তুগিজদের পরাজিত করে 1613 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পশ্চিম উপকূলের সুরাটে তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। এরপরে 14 দাগের প্রশ্ন, উপনিবেশগুলিতে বর্ণবাদী বা জাতিগত শ্রেষ্ঠত্বের নেতিবাচক প্রভাব কোনটি ছিল? উত্তর হবে স্থানীয় অধিবাসীদের প্রতি সামাজিক কুসংস্কার ও বৈষম্য। বর্ণবাদের কারণে শ্বেতাঙ্গ শাসকরা স্থানীয় এশীয় বা আফ্রিকানদের মানুষ বলেই গণ্য করত না। এর ফলে সমাজে তীব্র বৈষম্য, ছোঁয়াছুঁয়ির মানসিকতা এবং স্থানীয় সংস্কৃতিকে নিকৃষ্ট মনে করার কুসংস্কার তৈরি হয়। 15 প্রশ্ন, 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করার ফলে কি ধরনের অর্থনৈতিক পরিবর্তন ঘটে? উত্তর অপশন বি, বিপুল পরিমাণ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে শুরু করে। এর ব্যাখ্যা কি হবে? দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলা রাজস্ব বা কর আদায়ে আইনি অধিকার পায়। সেই করের টাকায় তারা দেশের পণ্য কিনে নিজের দেশে পাঠাতে শুরু করে, যার বদলে ভারতে কোনো অর্থনৈতিক রিটার্ন পায়নি, লাভ হয়নি ভারতে। এটি ঐতিহাসিকরা সম্পদের নিষ্কাশন বা ড্রেন অফ ওয়েলথ বলে। 16 প্রশ্ন, নিম্নলিখিত বা নিম্ন উক্ত কোন ব্যবসাটি বাণিজ্যবাদী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য? বাণিজ্যবাদী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। উত্তর অপশন বি, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সংরক্ষণ নীতি। বাণিজ্যবাদী বা মার্কেন্টালিজমের মূল কথাই হলো সরকার বা রাষ্ট্র দেশের বাণিজ্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। তারা আমদানি কম করার জন্য চড়া শুল্ক বসাবে এবং দেশে সোনার উপর মজুদ বাড়াতে
রপ্তানি করবে। এরপরে 17 প্রশ্ন, আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পর সেখানে কোন ফসলের চাষের জন্য আফ্রিকার কৃতদাসদের ব্যাপকভাবে ব্যবহার করা হতো? উত্তর, তুলো ও তামাক। আমেরিকার দক্ষিণ অঞ্চলীয় রাজ্যগুলিতে তামাক, তুলা এবং চালের বড় বড় বাগান গড়ে উঠেছিল। এই বাগানগুলিতে হাড় ভাঙা খাটুনির জন্য আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে দাস হিসাবে ধরে এনে জোরপূর্বক কাজেও লাগাতো। 18 প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতাকে? উত্তর, এভিন থমসন। ব্রিটিশ অর্থনীতিবিদ জন অ্যাটকিনসন হবসন 1902 সালে এই বইটি প্রকাশ করেন। তিনি দেখান যে পুঁজিবাদের অতিরিক্ত লোভ ও দেশের ভেতরে বাজার অসম বন্টনই সাম্রাজ্যবাদের মূল কারণ। অর্থাৎ দেশের মানুষের কাছে সম্পদ ঠিকঠাক নেই, আর পুঁজিবাদী যারা আছে তারা আরো বেশি লোভ করার জন্য তাদের নিজের দেশেতে যে সরকার আছে তাকে চাপ দিত আরো বেশি করে উপনিবেশ দখলের জন্য। 19 প্রশ্ন, উপনিবেশিক শাসনে সাবঅর্ডিনেশন বা অধীনস্থকরণ বলতে কি বোঝো? উত্তর, যে উপনিবেশের অর্থনীতি মাতৃদেশের স্বার্থে পরিচালিত করা। উপনিবেশ শাসনের বা অধীনস্থকরণ বলতে বোঝায় উপনিবেশের অর্থনীতিকে মাতৃদেশের স্বার্থে পরিচালিত করা। অর্থাৎ আমেরিকা যদি চায় বা যদি করে তাহলে পাকিস্তানকে এমন ভাবে পরিচালিত করবে যেটা তারা নিজস্ব আমেরিকাতেও করে। 20, শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে বস্ত্র শিল্পে ভারত থেকে প্রধানত কোন কাঁচামাল রপ্তানি বহুগুণ বৃদ্ধি পায়? উত্তর, কাঁচা তুলো বা কার্পাস। কাঁচা তুলো বা কার্পাস। 21, সপ্তদশ শতকে আমস্টারডাম কোন দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সাম্রাজ্যের প্রধান কেন্দ্র ছিল? উত্তর হবে হল্যান্ড বা নেদারল্যান্ড। 17 শতকে ওলন্দাজ বা ডাচ ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। এই সময় আমস্টারডাম ছিল সমগ্র ইউরোপের ব্যাংকিং, শেয়ার বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে বড় ও প্রধান কেন্দ্র। 22, ইউরোপীয় উপনিবেশবাদীরা এশিয়ার কোন কোন দেশকে সোনার চিল বা বিপুল সম্পদের দেশ বলে মনে করত? উত্তর, অপশন বি, ভারত। অর্থাৎ ভারত তার শুষ্ক মসলিন কাপড়, রেশম, মশলা এবং ধন সম্পদের জন্য প্রাচীনকাল থেকেই বিখ্যাত ছিল। ইউরোপীয় পর্যটক ও বণিকরা এই বিপুল বৈভব দেখে একে চিল বা গোল্ডেন বার্ড, সোনেকি চিড়িয়া বলেছিল। 23 প্রশ্ন, 1753 থেকে 1813 সাল পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসনকালের অর্থনৈতিক পর্যায়কে ঐতিহাসিকরা সাধারণত কোন পুঁজির যুগ বলেন? কোন পুঁজির যুগ বলেন? উত্তর হবে বাণিজ্যবাদী পুঁজি বা মার্কেন্টাইল ক্যাপিটাল। এর ব্যাখ্যা কি হবে? রজনীকান্ত দত্তের মতে, বিখ্যাত ঐতিহাসিকদের মতে 1757 পলাশী যুদ্ধ থেকে 1813 সালে কোম্পানির একচেটিয়া অধিকারের বিলোপ পর্যন্ত পর্যায়টি ছিল বাণিজ্যিক লুণ্ঠনের যুগ। এই সময় কোম্পানি বাণিজ্যের একচেটিয়া ক্ষমতা এবং রাজনৈতিক শক্তি অপব্যবহার করে সম্পদ লুট করেছিল। ঠিক আছে, এইটাই ছিল বাণিজ্যবাদী পুঁজি।
এরপরে 24 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ মূলত কোন ইউরোপীয় দেশের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে হয়েছিল? এটার উত্তর হবে গ্রেট ব্রিটেন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776। আমেরিকা মূলত 13টি উপনিবেশ ছিল গ্রেট ব্রিটেনের অধীনে। ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার অন্যায়ের কর নীতি এবং শোষণের বিরুদ্ধে 1776 সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার মানুষ স্বাধীনতা যুদ্ধ শুরু করে। 25 প্রশ্ন, নব্য সাম্রাজ্যবাদ যুগে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? উত্তর, পশ্চিমী সংস্কৃতি ধ্যান ধারণা জোরপূর্বক চাপিয়ে দিয়ে আমেরিকার বিস্তার ঘটানো। ঠিক আছে, তাহলে 25টা ডাইরেক্ট এমসিকিউ আমাদের হলো। এরপরে হবে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন কি দিয়েছে? সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলি দ্বারা আমেরিকার মহাদেশী উপনিবেশ স্থাপনকে সাধারণত ড্যাশ আবিষ্কার উপনিবেশকরণ বলা হয়। উত্তর হবে নতুন বিশ্ব। নতুন বিশ্ব আবিষ্কার উপনিবেশীকরণ বলা হয়। 2 প্রশ্ন, উপনিবেশবাদের প্রথম পর্বে বাণিজ্যিক নিয়ন্ত্রণ করার জন্য যে অর্থনীতি প্রচলিত ছিল তাকে কি বলা হয়? তাকে বাণিজ্যবাদী পুঁজিবাদ বলা হয়। বাণিজ্যবাদী পুঁজি বলা হয়। 3 প্রশ্ন, শিল্প বিপ্লবের পর উপনিবেশগুলিতে উৎপাদিত পণ্যের বাজার খোঁজার জন্য ড্যাশ পুঁজির বিকাশ ঘটে। উত্তর, শিল্প পুঁজির বিকাশ ঘটে। 4 প্রশ্ন, পুঁজিতন্ত্রের সর্বোচ্চ স্তর বা ফিন্যান্স ক্যাপিটালের যুগে উপনিবেশগুলিতে মূলত ড্যাশ বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়। উত্তর, পুঁজি বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়। 5 প্রশ্ন, ঔপনিবেশিক সরকাররা ঔপনিবেশিক শাসকরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবং উপনিবেশের জনগণকে অবদমিত রাখতে জাতিগত শ্রেষ্ঠত্ববাদ বা বর্ণবাদের তত্ত্ব ব্যবহার করত। 6 প্রশ্ন, 19 ও 20 শতকে নতুন রূপ ধারণ করা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদকে অনেক সময় ড্যাশ বলে অভিহিত করা হয়। উত্তর, নব্য সাম্রাজ্যবাদ। এটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময়ে। 7 প্রশ্ন, এশিয়ার বাণিজ্য এবং রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ড্যাশ কোম্পানি গঠিত হয়েছিল। উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 8 প্রশ্ন, অর্থনৈতিক শোষণ ছাড়াও ঔপনিবেশিক শক্তিগুলি উপনিবেশের ওপর রাজনৈতিক ড্যাশ প্রতিষ্ঠা করেছিল। রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। 9 প্রশ্ন, অনুন্নত বা উপনিবেশের সমাজকে সভ্য করার অজুহাতে শ্বেতাঙ্গ শাসকরা যে বর্ণবাদী ধারণা প্রচার করতেন তা কি নামে পরিচিত? ইংরেজি হলো হোয়াইট ম্যানস বার্ডেন, আর বাংলাতে বলা হয় শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা। শ্বেতাঙ্গদের
দায়বদ্ধতা। 10 প্রশ্ন, বাণিজ্য পুঁজির যুগে থেকে শিল্প পুঁজির যুগে উত্তরণের ফলে উপনিবেশগুলি প্রধানত কাঁচামালের সরবরাহকারী এবং উৎপাদিত পণ্যের ড্যাশে পরিণত হয়। উত্তর, বাজারে পরিণত হয়। এরপরে প্রশ্ন থাকবে বিবৃতি, কারণ সংক্রান্ত প্রশ্ন, অ্যাসার্টেশন এবং রিজনিং প্রশ্ন। ঠিক আছে, রিজনিং বা অ্যাসার্টেশন প্রশ্ন যখন থাকবে তখন তোমাদের এইরকম 4টে অপশন থাকবে। প্রথম অপশনে বিবৃতি এবং কারণ উভয় সঠিক, কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। দ্বিতীয় অপশনে থাকবে বিবৃতি এবং কারণ উভয় সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। আর সি, বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল। আর ডি, বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক। ঠিক আছে, এই 4টে অপশনের মধ্যে আমি বলবো, কারণ প্রত্যেকটা অপশন প্রশ্নের অপশন এইগুলো কিন্তু লেখা নেই। ঠিক আছে, তাই আমি মুখে বলে দেবো। 1 নম্বর প্রশ্ন, বিবৃতিতে কি বলছে? সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলি এশিয়া ও নিউ ওয়ার্ল্ডে উপনিবেশ স্থাপনে ত্বরান্বিত করেছিল। এটা অবশ্যই ঠিক হবে। তাই বিবৃতি আর কারণের প্রশ্ন করার আগে তোমাকে যে দুটো বিবৃতি এবং কারণ দিয়েছে সেটা সঠিক কিনা সেটা বের করতে হবে। তাহলে এটা সঠিক বলছে, বিবৃতিটা সঠিক আছে। এবার কারণে কি বলছে? এই সময় ইউরোপে বাণিজ্যিক পুঁজিবাদের বিকাশ ঘটেছিল এবং নতুন বাজারের প্রয়োজন ছিল। এইটাও ঠিক হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে বিবৃতি এ এবং কারণের মধ্যে একটা সম্পর্ক আছে। তাই উত্তর কি হবে? বিবৃতি এবং কারণ দুটোই ঠিক এবং কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, অর্থাৎ অপশন এ হবে। ঠিক আছে, অপশন এ তে যে রকম বলা আছে সেই রকম হবে। 2 প্রশ্ন, বিবৃতি কি বলছে? শিল্প বিপ্লবের পর ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র সম্পূর্ণ বদলে গিয়েছিল। আর কারণ কি বলছে? শিল্প পুঁজির যুগে উপনিবেশগুলি থেকে কেবল তৈরি পোশাক ও মশলা আমদানি করা বন্ধ হয়েছিল। তাহলে এইখানে এই যে বিবৃতিটা দিয়েছে এইটা ঠিক, কিন্তু এই বিবৃতির পরে যে কারণটা দিয়েছে এটা কিন্তু ভুল। তাই অপশন বা উত্তর কি হবে? যে বিবৃতিটি সঠিক, অর্থাৎ বিবৃতিটা সঠিক কিন্তু কারণটি ভুল, এটা মনে রাখবে। তারপর 3 প্রশ্ন, বিবৃতি কি দিয়েছে? যে ফিনান্স ক্যাপিটাল বা আর্থিক পুঁজির যুগে ইউরোপীয় ব্যাংক ও বড় পুঁজি স্ট্যান্ডার্ড কোম্পানিগুলি উপনিবেশে সরাসরি পুঁজি বিনিয়োগ শুরু করে। ঠিক আছে, তাহলে এইখানে এই বিবৃতিটা সঠিক। এবার কারণটা দেখো কি বলছে? শিল্পোন্নত দেশগুলিতে উদ্বৃত্ত পুঁজি জমা হয়েছিল যা নিজেও দেশে বিনিয়োগ করলে মুনাফার হার কমে যেত। এবার কারণটি কি দিয়েছে? কারণ যেটা দিয়েছে সেটাও ঠিক হবে। তাই এখানে কি হবে? যে বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা, অর্থাৎ দুটোই সঠিক। আর বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক, কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। 4 প্রশ্ন, বিবৃতি কি বলছে? ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় উপনিবেশগুলির নিজস্ব সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্বাধীনতা অক্ষুণ্ণ থাকত। 4 প্রশ্ন, এখানে বিবৃতিটা ভুল, কারণ উপনিবেশগুলির নিজস্ব রাজনৈতিক স্বাধীনতা অক্ষুণ্ণ থাকতো না। কারণে কি দিয়েছে দেখো? সাম্রাজ্যবাদী শক্তিগুলি উপনিবেশের উপর রাজনৈতিক আধিপত্য এবং অধীনতা চাপিয়ে দিত। এইটা ঠিক হবে। তাহলে বিবৃতি এ ভুল এবং যে কারণ দিয়েছে সেটা ঠিক। পাঁচের প্রশ্ন,
বিবৃতিতে কি বলছে? এশিয়া ও আফ্রিকার ঔপনিবেশিক সমাজগুলিতে শ্বেতাঙ্গ শাসকরা তীব্র বর্ণবৈষম্য বা রেসিজম বজায় রাখত। এটা কিন্তু ঠিকই হবে, ঠিক আছে, কারণ তারা আমাদের মতো দেশগুলোতে দেশের নাগরিকদের বর্ণবৈষম্য বলতো, এবং তারা বলতো যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড ইন দিস রেস্টুরেন্ট অর রেলওয়েতে, ঠিক আছে। কারণে কি বলছে? শাসকরা নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্ব মনে করত এবং স্থানীয় মানুষদের ওপর শাসনকে বৈধতা দিতে চাইতো। তাই এর উত্তর এখানে দুটোই ঠিক হবে। অর্থাৎ ব্যাপারটা কি হলো তাহলে, যে বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। 6 প্রশ্ন, নব্য সাম্রাজ্যবাদ 19 ও 20 শতকে এক নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণের রূপ নেয়। এটা ঠিক হবে, ঠিক আছে। আর কারণে কি দিয়েছে? এটি কেবল ভূখণ্ড দখলের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরোক্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করেছিল। এটাও ঠিক হবে। অর্থাৎ কোনো দেশকে সরাসরি শাসন না করলেও দূর থেকেও সেই দেশকে কন্ট্রোল করত। এইটাই ছিল নব্য সাম্রাজ্যবাদ। তাই উত্তর কি হবে? যে বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। 7 প্রশ্ন, বিবৃতি, বাণিজ্যিক পুঁজির প্রধান লক্ষ্য ছিল কোনো উৎপাদনে বিনিয়োগ না করে কেবল কম দামে কিনে বেশি দামে পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করা। এটা ঠিক হবে, বিবৃতিটা ঠিক। কারণে কি বলছে? কারণ এই যুগে শিল্প কলকারখানার ব্যাপক বিস্তার ঘটেছিল। এটা কি হবে? ভুল হবে। তার কারণ যে সেই সময় প্রচুর পরিমাণে শিল্প কলকারখানার ব্যাপক বিস্তার ঘটেছিল বলে বিষয়টা এমন হয়নি, ঠিক আছে। কারণ বাণিজ্যবাদী পুঁজির মূল লক্ষ্যই ছিল কম দামে কিনে চড়া দামে বিক্রি করে লাভ করা, কোনো শিল্প উৎপাদনে টাকা না খাটানো, ঠিক আছে। তাই বিবৃতিটা ঠিক, কিন্তু কারণটা ছিল ভুল। কারণ এই যুগে নয়, বরং পরবর্তী শিল্প পুঁজির যুগে কারখানার ব্যাপক বিস্তার ঘটেছিল। 8 প্রশ্ন, উপনিবেশের গুলি শাসক দেশের শিল্পের জন্য সস্তা কাঁচামাল সরবরাহ প্রধান উৎসে পরিণত হয়েছিল। এটা ঠিক হবে। কারণটা কি বলছে? ঔপনিবেশিক শক্তিগুলি স্থানীয় কুটির শিল্প দেশীয় অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। এইটাও ঠিক হবে। কিন্তু দুটো ঠিক হলেও এই বিবৃতি এবং কারণ উভয় সঠিক, কিন্তু কারণ যেটা বলেছে সেটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। দুটি তথ্য আলাদাভাবে সত্য। হ্যাঁ, উপনিবেশে সস্তা কাঁচামালের উৎস হয়েছিল, আবার এটাও সত্য যে ঔপনিবেশিক শক্তি স্থানীয় কুটির শিল্প ধ্বংস করেছিল, যেমন ভারতের তাঁত শিল্প। কিন্তু কুটির শিল্প ধ্বংস করার কারণেই যে কাঁচামাল সস্তা হয়েছিল তা নয়। কাঁচামাল সস্তা হয়েছিল কারণ তারা জোরপূর্বক চাষিদের ওপর নীল বা তুলা চাষ চাপিয়ে দিয়ে কম দামে তা কিনে নিত। এরপরে 9 প্রশ্ন, এশিয়ার উপনিবেশিক বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন একচেটিয়া বাণিজ্যিক চার্টার্ড কোম্পানি যেমন ডাচ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা যে বিবৃতি দিয়েছে এটা ঠিক হবে। আর কারণে কি বলছে? যে এই কোম্পানিগুলো নিজস্ব সামরিক বাহিনী রাখার এবং যুদ্ধ ঘোষণা করার অধিকারও ছিল। এটাও ঠিক হবে। অর্থাৎ দুটোই ঠিক।
ব্যাখ্যাতে কি বলা যেতে পারে শোনো, ডাচ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণত কোনো কোম্পানি ছিল না। তাদের নিজ দেশের সরকার থেকে চার্টার বা সনদের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করা, কেল্লা তৈরি করা এবং নিজস্ব সেনাবাহিনী রাখার আইনি ক্ষমতা দেওয়া হয়েছিল। এই সামরিক ক্ষমতার জোরেই তারা এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল। 10 প্রশ্ন, বিবৃতি। বর্ণবাদের প্রভাব উপনিবেশিক সমাজগুলিতে সামাজিক বিভাজন এবং সাংস্কৃতিক হীনমানতা তৈরি করেছিল। এটা যেটা দিয়েছে বিবৃতিটা ঠিকই দিয়েছে। সাংস্কৃতিক হীনমানতা বা সামাজিক বিভাজন তৈরি করতো যত বর্ণবাদ হতো। কারণে কি বলছে, স্থানীয় সংস্কৃতি ও শিক্ষাকে উপনিবেশিক শাসকরা ইউরোপীয় সংস্কৃতির চেয়ে উন্নত বলে মনে করতো না, উন্নত নয় অবনতি ছিল বলে মনে করতো। তাই বিবৃতি ঠিক, কিন্তু কারণটি ভুল। ঠিক আছে, তাহলে আমাদের বিবৃতি ব্যাখ্যা প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে আমরা দেখব যে কিছু বিবৃতি থাকবে, মোটামুটি 4টে বিবৃতি থাকবে। 4টি বিবৃতির মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা শুধুমাত্র চিহ্নিত করবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দিয়েছে, অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের শিল্প পুঁজির চেয়ে বাণিজ্যিক পুঁজি বেশি শক্তিশালী ছিল। এটা মিথ্যা হবে। মিথ্যাগুলো আমরা কাটা চিহ্ন দেব। নিউ ওয়ার্ল্ড বলতে প্রধানত আমেরিকা মহাদেশকেই বোঝানো হতো। এটা ঠিক হবে। বাণিজ্যিক সি কি বলছে, বাণিজ্যিক পুঁজির যুগে মুক্ত বাণিজ্য নীতি অনুষ্ঠিত হতো। এটাও মিথ্যা হবে। বাণিজ্যবাদী যুগে মুক্ত বাণিজ্য নয়, বরং কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সংরক্ষণ নীতি চলতো। ডি এর বিবৃতিতে কি বলছে, এশিয়ায় পর্তুগিজরা প্রথম উপনিবেশ স্থাপন করে। এটাও ঠিক হবে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসার পরেই পর্তুগিজরা প্রথম এশিয়ার উপনিবেশ সূচনা করে। তাহলে এ এবং সি মিথ্যা, বি এবং ডি সত্য। 2 এর প্রশ্ন, ফিন্যান্স ক্যাপিটালের যুগে উপনিবেশে রেল লাইন ও খনি শিল্পে প্রচুর বিনিয়োগ করা হতো। এটা সত্য হবে। তারপর বি এর অপশনে কি বলছে, বি, শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড উপনিবেশের উপর নির্ভরতা পুরোপুরি কমে গিয়েছিল। এটা মিথ্যা হবে। তার কারণ শিল্প বিপ্লবের পর কাঁচামাল ও বাজারের জন্য উপনিবেশের উপর নির্ভরতা আরো বহুগুণ বেড়ে গিয়েছিল। সি অপশন, উপনিবেশের রাজনৈতিক অধীনতা তাদের অর্থনৈতিক শোষণের পথ প্রশস্ত করেছিল। এটা সত্য হবে। রাজনৈতিকভাবে পরাধীন না করলে কোনো দেশকে অর্থনৈতিকভাবে চরম শোষণ করা সম্ভব হতো না। এটা সত্য হলো। এরপরে ডির অপশন বলছে যে নব্য সাম্রাজ্যবাদ বা নিউ ইম্পেরিয়ালিজম কেবল 20 শতকের শেষ ভাগে শুরু হয়েছিল। এটা হবে মিথ্যা। কারণ নব্য সাম্রাজ্যবাদ শুরু 19 শতকের শেষ ভাগ থেকে দৃশ্যমান হতে শুরু করেছিল, কেবল 20 শতকের শেষে নয়। তাহলে এখানে কি হলো যে এ এবং সি সত্য, বি এবং ডি মিথ্যা। 3 এর প্রশ্ন, এ অপশন বলছে ঔপনিবেশিক সমাজে বর্ণবাদ স্থানীয় মানুষদের সমান অধিকার নিশ্চিত করেছিল। এটা ভুল। কেননা, কারণ বর্ণবাদ অধিকার নিশ্চিত করেনি, বরং স্থানীয়দের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। অপশন বিতে বলছে হোয়াইটম্যানস বার্ডেন তত্ত্বটি সাম্রাজ্যবাদী শোষণকে আড়াল করার একটি ছদ্মবেশী ছিল। এটা ঠিক হবে। তার কারণ এটি শোষণের নিষ্ঠুরতাকে ঢাকবার একটি পোশাকি বা কাল্পনিক তত্ত্ব ছিল।
অপশন সি তে কি বলছে, সপ্তদশ শতকে এশিয়ায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য ছিল। এটা মিথ্যা হবে, তার কারণ সপ্তদশ শতকে এশিয়ায় ওলন্দাজ এবং ইংরেজদের আধিপত্য বেশি ছিল। ফরাসিরা অনেক পরে শক্তিশালী হয়। কেবল শুধুমাত্র ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, কারণ ফরাসিরা অনেক পরে এসেছিল, তার আগেই ওলন্দাজ ইংরেজরা আধিপত্য বিস্তার করেছিল। ডি এর অপশন, ডি এর বিবৃতি বলছে, উপনিবেশ থেকে সস্তায় তুলা নিয়ে গিয়ে ইংল্যান্ডে কাপড়ের কলগুলিতে ব্যবহার করা হতো। এটাও সত্য হবে, কারণ ভারতের সস্তা কাঁচা তুলো ইংল্যান্ডে ল্যাঙ্কাশায়ারের মিলের প্রধান ভরসা ছিল। 4 প্রশ্ন, অপশন এতে বলছে বাণিজ্যিক পুঁজিবাদের মূল ভিত্তি ছিল একচেটিয়া বাণিজ্য এবং ঔপনিবেশিক বাজার দখল। এটা কি হবে? এটা সত্য হবে, তার কারণ একচেটিয়া বাণিজ্যই ছিল বাণিজ্যিক পুঁজিবাদের মূল চালিকা শক্তি। অপশন বি, সাম্রাজ্যবাদ অর্থনৈতিক ব্যাখ্যায় হবসন ও লেনিনের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও ঠিক হবে, ঠিক আছে। তারপরে সিতে কি বলছে, উপনিবেশগুলিতে ইউরোপীয় শিক্ষা বিস্তারের একমাত্র উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতির বিকাশ ঘটানো। এটাও সত্য হবে। ব্যাখ্যা কি হবে? নব্য সাম্রাজ্যবাদে বড় বড় বহুজাতিক সংস্থা বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোই পরোক্ষ শোষণের মূল হাতিয়ার ছিল। অপশন ডিতে কি বলছে, 19 শতকে এশিয়ায় চীন সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়েছিল। এটা মিথ্যা হবে, তার কারণ 17 ও 18 শতকে আফ্রিকায় এই সি এর অপশনটা ভুল হয়েছে, এটা মিথ্যা হবে, ঠিক আছে। এখানে ভুল হয়েছে, তার কারণ উপনিবেশগুলিতে ইউরোপীয় শিক্ষা বিস্তারের একমাত্র উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতির বিকাশ ঘটানো নয়, ঠিক আছে। ইউরোপীয় শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসনের জন্য একদল অনুগত কেরানি ও সস্তা কর্মচারী তৈরি করা, ঠিক আছে। একটুখানি ভুল হয়েছে, ঠিক করে নেবে। আর ডি এর অপশনে যেটা বলেছে সেটা সত্য হবে, ঠিক আছে। যে 19 শতকে এসে চীন সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়েছিল, এটা সত্য হবে। চীন সরাসরি কোনো দেশের গোলাম না হলেও বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তিগুলিকে চীনকে পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে ব্যবচ্ছেদ বা নিয়ন্ত্রণ করেছিল। 5 বিবৃতিগুলো দেখো কোনটা সঠিক হবে। দেখো 5 প্রথম যেটা বিবৃতি দিয়েছে, শিল্প পুঁজির যুগে উপনিবেশগুলি ইউরোপীয় তৈরি পণ্যের বড় বাজারে পরিণত হয়। এটা সত্য হবে। বি, মেট্রোপলিটন বা শাসক দেশের স্বার্থের চেয়ে উপনিবেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এটা মিথ্যা হবে। আর সি বলছে নব্য সাম্রাজ্যবাদে বহুজাতিক সংস্থা বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কি হবে? এটাও সত্য হবে, এটা সত্য হবে, ঠিক আছে। আর ডি এর অপশন যেটা আছে, যে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে আফ্রিকার অভ্যন্তরে ইউরোপীয়দের সম্পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল, এটা মিথ্যা হবে। তার কারণ 17-18 শতকে আফ্রিকায় কেবল উপকূলীয় অঞ্চলে ইউরোপীয়দের বাণিজ্য ঘাঁটি ছিল। আফ্রিকার ভেতরের অন্ধকার মহাদেশে সম্পূর্ণ বাণিজ্যিক নিয়ন্ত্রণ 19 শতকের শেষে স্ক্রিমবেল ফর আফ্রিকা তরমুজের মতো আফ্রিকাকে পুরোপুরি ব্যবচ্ছেদ করে হয়েছিল। এরপরে 6 প্রশ্ন, পুঁজিবাদের বিবর্তনের ধারাটি হলো বাণিজ্যিক পুঁজি, শিল্প পুঁজি, তারপরে আর্থিক পুঁজি। এটা সত্য হবে, অর্থাৎ প্রথমে বাণিজ্যিক পুঁজি ছিল, তারপরে হয় শিল্প পুঁজি, তারপরে হয় আর্থিক পুঁজি। অপশন বি, ঔপনিবেশিক
শাসনের স্থানীয় জনগণকে উচ্চ প্রশাসনিক পদে অগ্রাধিকার দেওয়া হতো। এটা কি হবে? এটা মিথ্যা হবে। ঠিক আছে, উচ্চ প্রশাসনিক পদগুলিতে শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত থাকতো, স্থানীয়দের কেবল নিচের দিকের পদে রাখা হতো। অপশন সি কি বলছে এবার? জলপথের আবিষ্কার সপ্তদশ শতকে উপনিবেশিক বিস্তারে বড় অনুঘটক ছিল। এটা কি হবে? এটা সত্য হবে, কারণ নতুন নতুন সামুদ্রিক জলপথ আবিষ্কারের ফলেই বিশ্ব বাণিজ্য ও উপনিবেশবাদে দ্রুত ছড়িয়ে পড়েছিল। অপশন ডিতে এবার কি বলছে? বর্ণবাদের কারণে ঔপনিবেশিক বিচার ব্যবস্থায় শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা নিয়ম ছিল। এটা সত্য হবে, তার কারণ শ্বেতাঙ্গদের অপরাধের বিচার করার ক্ষমতা কোনো কৃষ্ণাঙ্গ বা স্থানীয় বিচারকের ছিল না, আর কোনো কৃষ্ণাঙ্গ বা ভারতীয় বিচারপতি ইউরোপীয়কে বিচার করারও কোনো অধিকার ছিল না। 7 নম্বর প্রশ্ন, অপশনে ফিনান্স ক্যাপিটাল ধারণাটি প্রথম বিশদভাবে আলোচনা করেন কার্ল মার্কস। 7-এর এ যে বিবৃতিটা সেটা ভুল বিবৃতি। ঠিক আছে, ফিনান্স ক্যাপিটাল ধারণাটি প্রথম বিশদভাবে আলোচনা করেন রুডলফ হিলফার্ডিং। রুডলফ হিলফার্ডিং এবং পরবর্তীকালে পরে করেন লেনিন। এরপরে অপশন বি বলছে যে উপনিবেশে মজুরি অত্যন্ত কম দিতে হতো বলে পুঁজিপতিদের লাভের পরিমাণ বা মুনাফা অনেক বেশি হতো। এটাও সত্য হবে। সি, বাণিজ্যিক পুঁজিবাদের যুগে কোনো দেশের অর্থনৈতিক শক্তি তার সোনা ও রূপোর মজুতের উপর নির্ভর করত। এটাও সত্য হবে। ঠিক আছে, কারণ বাণিজ্যবাদের মূল কথা ছিল সোনা রূপোর সঞ্চয় বাড়ানোই দেশের আসল সম্পদ। অপশন ডি বলছে এশিয়ায় ভারতের উপর ব্রিটিশদের রাজনৈতিক আধিপত্য পলাশী যুদ্ধের পর সুদৃঢ় হতে শুরু করে। এটাও সত্য হবে, কারণ 1757 সালের পরেই পলাশী যুদ্ধ এবং পরবর্তী দেওয়ানি লাভের পর ব্রিটিশদের রাজনৈতিক ভিত পাকা হয়। আটের প্রশ্ন, বিবৃতি এ সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ শব্দ দুটি সমার্থক এবং এদের মধ্যে কোনো সূক্ষ্ম পার্থক্য নেই। এটা ভুল। অপশন বি কি বলছে? 19 শতকে ইউরোপীয় দেশগুলির মধ্যে উপনিবেশ দখলের তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছিল। এটা সত্য হবে। আর অপশন সি কি বলছে? ঔপনিবেশিক অর্থনীতিতে স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছিল। এটা মিথ্যা হবে, কারণ অর্থনীতিতে স্থানীয় কৃষকদের চরম দারিদ্র্য দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছিল। আর অপশন বিবৃতি যে ডি আছে, সামাজিক ডারউইনবাদ তত্ত্বটি বর্ণবাদী বৈষম্যকে সমর্থন করতে ব্যবহৃত হতো। এটা সত্য হবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে সামাজিক ডারউইনবাদ বলতে বোঝাতো যে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব যেটা দিয়েছিলেন ডারউইন, সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বলতো যে শ্বেতাঙ্গরা প্রকৃতিগতভাবেই শ্রেষ্ঠ, তাই অনুন্নতদের ওপর তাদের শাসন প্রকৃতিরই নিয়ম। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, প্রথম বিবৃতি কি বলছে? শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় দেশগুলিতে উদ্বৃত্ত উৎপাদনের সমস্যা দেখা দিয়েছিল। এটা সত্য হবে, তার কারণ কারখানায় এত বেশি পণ্য তৈরি হচ্ছিল যে নিজেদের দেশের মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে গিয়েছিল, ফলে উদ্বৃত্ত পণ্য বিক্রির সংকট দেখা দেয়। তারপর থেকেই তারা কি করে? বিদেশে এই পণ্য বিক্রি করার জন্য উপনিবেশ স্থাপন করা শুরু করে। অপশন বিতে কি বলছে?
নিউ ওয়ার্ল্ড বা আমেরিকায় স্প্যানিশরা প্রথম দিকে বড় উপনিবেশ গড়ে তুলেছিল? এটাও সত্য হবে, তার কারণ আমেরিকা আবিষ্কারের পর স্পেনই প্রথম দক্ষিণ ও মধ্য আমেরিকায় বিশাল বাণিজ্য গড়ে তুলেছিল। অপশন সি কি বলছে, ফিনান্স ক্যাপিটালের যুগে কেবল পণ্য রপ্তানি করা হতো, পুঁজি রপ্তানি নিষিদ্ধ ছিল। এটা ভুল হবে, কারণ ফিনান্স ক্যাপিটালের মূল বৈশিষ্ট্য ছিল পণ্য রপ্তানির চেয়ে উদ্বৃত্ত পুঁজি রপ্তানি বা সরাসরি টাকা বিনিয়োগ করা। অপশন যে বিবৃতি যে ডি আছে সেখানে কি বলছে, যে ঔপনিবেশিক আধিপত্যের ফলে উপনিবেশের নিজস্ব ঐতিহ্যবাহী শিল্প ধ্বংস হয়ে গেছিল। এটা ঠিক, তার কারণ আমাদের ভারতের বিখ্যাত দেশীয় বস্ত্রশিল্প, কুটির শিল্প ব্রিটিশদের সস্তা মিলের কাপড়ের প্রতিযোগিতায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। 10-এর প্রশ্ন এবং আজকের জন্য লাস্ট প্রশ্ন। কি বলছে, যে অপশন অর্থাৎ বিবৃতি এতে কি বলছে, নব্য সাম্রাজ্যবাদে কোনো দেশের সার্বভৌমত্ব সরাসরি কেড়ে না নিয়ে তার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা হয়। এটা সত্য হবে, তার কারণ এটি নব্য সাম্রাজ্যবাদের প্রধান সংজ্ঞা। ভৌগোলিক স্বাধীনতা থাকবে কিন্তু অর্থনৈতিক চাবিকাঠি থাকবে বাইরের শক্তির হাতে। অপশন বিবৃতি বিতে কি বলছে, অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের মার্কেন্টাইল বা বাণিজ্যিক পুঁজিবাদের সম্পূর্ণ অবসান ঘটেছিল। এটা মিথ্যা হবে, তার কারণ অষ্টাদশ শতাব্দীতে অ্যাডাম স্মিথের অবাধ বাণিজ্য নীতির ফলে মার্কেন্টাইলবাদ দুর্বল হলেও এর পুরোপুরি অবসান একদম ঘটেনি, একদিনে ঘটেনি, এর প্রভাব আরো কিছুদিন ছিল। তারপরে বিবৃতি সিতে কি বলছে, যে উপনিবেশের জনগণকে সামাজিক ও রাজনৈতিকভাবে হীন বা অধীনস্থ করে রাখা হতো। এটা সত্য হবে, তার কারণ আইন, সমাজ ও রাজনীতি সব ক্ষেত্রেই স্থানীয় জনগণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা অধীনস্থ করে রাখা হতো। এটা সত্য হবে, ঠিক আছে। এরপরে বিবৃতি ডিতে কি বলছে, রেসিজম বা বর্ণবাদের প্রভাব কেবল অর্থনীতিতে সীমাবদ্ধ ছিল, সামাজিক জীবনের প্রভাব ছিল না। এটা মিথ্যা হবে, তার কারণ বর্ণবাদের প্রভাব সামাজিক জীবনে সবচেয়ে তীব্র ছিল। হোটেল, ক্লাব, ট্রেন বা বাসে শ্বেতাঙ্গদের জন্য আলাদা আলাদা আসন ও নিষেধাজ্ঞা জারি থাকতো। তাহলে তোমাদের দেখো পরীক্ষায় আসার মতো সমস্ত প্রশ্ন কিন্তু ব্যাখ্যা হয়ে গেল এই চতুর্থ অধ্যায়, অর্থাৎ 19 ও 20 শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে। আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যাও তাহলে এর মধ্যে থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে পঞ্চম অধ্যায় থেকে এইরকমই কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্নে নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।